প্রিয় শিক্ষার্থীরা, মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত কেমিস্ট্রি ভার্চুয়াল ল্যাব ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আমি ফয়সাল আহমেদ, রসায়ন বিদ্যা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি তোমাদের ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করব। ডিজিটাল ব্যালেন্স। বিকার, মেজারিং সিলিন্ডার, কনিক্যাল ফ্লাস্ক, রিয়েজেন্ট বোতল, গ্রাজুয়েটস পিপেট, ফানেল, টেস্ট টিউব, টেস্ট টিউব স্টান, টেস্ট টিউব হোল্ডার, মাইক্রোপিপেট, ভলিউমেট্রিক পিপেট, ভলিউমেট্রিক ফ্লাস্ক, বুরেট, বুনসেন বার্নার, স্পিড ল্যাম্প, ট্রাইপড স্ট্যান্ড, ওয়্যার গজ, বিকার টং, ওয়াশ বোতল, ড্রপার, স্পেচুলা, and mortar and pestle. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ব্যবহারিক ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রমাণ ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। এখানে প্রমাণ দ্রবণটা কি? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকেই প্রমাণ দ্রবণ বলে। এখানে 0.1 মোলার বা ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের সাহায্যে আজকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব। এখানে জলীয় দ্রবণে সোডিয়াম কার্বনেট মৃদুক্ষারক এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। তাছাড়া সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? যেসব পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় এবং বায়ুর উপাদান, জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না বলে দীর্ঘদিন যাবৎ দ্রবণের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, সেসব পদার্থকেই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড ইত্যাদি। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যেসব পদার্থ বায়ুর উপাদান সমূহ দ্বারা সহজে আক্রান্ত হয়, ফলে এসব পদার্থের দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়, তাদেরকেই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি। আজকে আমরা যে পরীক্ষাটি করব, এই পরীক্ষাটি টাইট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে করব। তাহলে টাইট্রেশন কি? উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার প্রক্রিয়াকেই
টাইটেশন বলে। শিক্ষার্থীরা, এখানে নির্দেশক কি? যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইটেশন প্রক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্দেশ করে তাদেরকেই নির্দেশক বলে। যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। শিক্ষার্থীরা, আজকের যে ব্যবহারিক ক্লাসে আমাদের প্রয়োজনীয় উপকরণ লাগবে তা হচ্ছে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, ফানেল, ওয়াশ বোতল এবং রাসায়নিক দ্রব্যাদি লাগবে সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে সোডিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটি কি একটু লক্ষ্য করো। সোডিয়াম কার্বনেটের সাথে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে আমরা পাবো সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। বিক্রিয়াটি সমতা করার জন্য এখানে সোডিয়াম দুইটা আছে, তাহলে এখানে আমরা 2 দিব। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন দুইটা আছে, তাহলে এখানে আমি 2 দিলাম। তাহলে সোডিয়াম দুইটা, হাইড্রোজেন ওখানে দুইটা, এখানে দুইটা হলো, ক্লোরিন এখানে দুইটা, এখানেও ক্লোরিন দুইটা। তাহলে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। শিক্ষার্থীরা, এখন আমরা প্রয়োজনীয় উপকরণ সমূহের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। এটা হচ্ছে বুরেট। টাইটেশনে ব্যবহৃত লম্বা কাঁচের নলটি বুরেট নামে পরিচিত। সমান ব্যাস বিশিষ্ট মিলিলিটারে দাগ কাটা মোটা কাঁচ নল, যার উপরের মুখ খোলা এবং নিচের সরু মুখ স্টপ কক লাগানো থাকে। এরূপ কাঁচের তৈরি যন্ত্রকেই বুরেট বলে। এটি সাধারণত 0 ml থেকে 50 ml পর্যন্ত দাগ কাটা থাকে। শিক্ষার্থীরা, এটা হচ্ছে প্রিপেড। প্রিপেড নির্দিষ্ট আয়তনের তরল এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য ব্যবহৃত সরু 2 মুখ খোলা কাঁচ নল, যা মধ্যভাগে বাল্বযুক্ত থাকে, তাকেই প্রিপেড বলে। প্রিপেড সাধারণত 5 ml, 10 ml, 20 ml হয়ে থাকে। এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। রসায়ন পরীক্ষাগারে টাইটেশন সহ বিভিন্ন রাসায়নিক পরীক্ষায় এটি ব্যবহৃত হয়। কনিক্যাল ফ্লাস্কের উপরের অংশ সরু এবং নিচের অংশ মোটা ও চ্যাপ্টা তলা বিশিষ্ট। কনিক্যাল ফ্লাস্ক বিভিন্ন আকারের হয়ে থাকে, 25 ml, 50 ml, 100 ml ও 250 ml। এটা হচ্ছে বিকার। বিকার কাঁচের তৈরি বলে সাবধানে ব্যবহার করা হয়। বিকার বিভিন্ন আয়তনের হয়ে থাকে, 100 ml, 250 ml, 500 ml, 1000 ml হয়ে থাকে। বিকারের সাহায্যে কোনো দ্রবণ বা তরল পদার্থ নেওয়া, তাপ দেওয়া অথবা অন্য কোনো অ্যাপারেটাসে তরল পদার্থ স্থানান্তর খুব সহজেই করা যায়। শিক্ষার্থীরা, আজকের যে এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে করাবো, এই এক্সপেরিমেন্টে একটু এক নজরে আজকে যে অ্যাপারেটাসগুলো, এই অ্যাপারেটাসগুলো একটু দেখিয়ে নিই। লক্ষ্য করো, এটা হচ্ছে বুরেট। এটা হচ্ছে বুরেটের ক্লাম, এটা হচ্ছে বুরেটের স্টার্ন, এটা হচ্ছে বুলেটের কি বা স্টপ কক, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, এটা হচ্ছে বিকার, এটা হচ্ছে প্রিপেড। এটা হচ্ছে রিয়াজেন্ট বোতল, দ্যাট মিন্স এর মধ্যে আছে ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ, আরো লাগবে ফানেল। শিক্ষার্থীরা, এখন আমরা এই প্রিপেডের সাহায্যে 5 ml সোডিয়াম কার্বনেট পরিমাপ করে নেব। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, অর্থাৎ 0.1 মোল সোডিয়াম কার্বনেট, যেটা আমাদের ঘনমাত্রা জানা। এই প্রিপেডে আমরা
এখন পরিমাপ করে নেব পিপেটের সাহায্যে। 5 ml পরিমাপ করে নেব। দেখো এখানে দাগের থেকে এই দাগ পর্যন্ত হচ্ছে এখানে 5 ml। আমি দাগের থেকে উপরে নিয়ে এসে এটাকে এখন লেবেল করব। লেবেল করার জন্য আমি আস্তে আস্তে পিপেটটাকে চতুর্দিকে এক হাত দিয়ে ঘোরাবো এবং উপরে যে আঙ্গুল দিয়ে আমি চাপ দিয়েছি সেটা হালকা করব। দেখো আমি লেবেল করতেছি। ফলো করো। এই যে আমি 5 ml পরিমাপ করে নিলাম সোডিয়াম কার্বনেট। এটা এখন আমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রাখবো। এখন দেখো এখানে কিছু অবশিষ্ট সোডিয়াম কার্বনেট এই পিপেটের মধ্যে অবস্থান করছে। আমি এখন যে কাজটা করব, এটাকে নিচে নেওয়ার জন্য ঠিক এই যে বাল্বের এই জায়গায় আমি মাঝখানে চাপ দেবো এক হাত দিয়ে, অপর দিকে আমি আঙ্গুল দিয়ে এটাকে চাপ দেব। চাপ দিলে দেখো এখানে অবশিষ্ট এখানে যে সোডিয়াম কার্বনেট আছে তা নিচের দিকে নিমজ্জিত হচ্ছে। অথবা এখানে আমরা যদি একটু অ্যাঙ্গেল করে ধরে হালকা করে একটু চাপ দেই তাহলে অবশিষ্ট যে সোডিয়াম কার্বনেট আছে সেটা আমাদের কনিক্যাল ফ্লাস্কের মধ্যে স্থাপন হবে। এখন এর মধ্যে আমরা মিথাইল অরেঞ্জ অর্থাৎ ইন্ডিকেটর এখান থেকে 1 ড্রপ অথবা 2 ড্রপ আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব। ফলো করো। এখানে যখনই আমি ইন্ডিকেটর যোগ করলাম মিথাইল অরেঞ্জ, তখনই কালারটা চেঞ্জ হয়ে এখানে ইয়েলো কালার হলো। এখন আমার প্রথম কাজ হবে এই বুলেটের ইনিশিয়াল রিডিং অর্থাৎ প্রথম পার্টটা দেখে নেওয়া। এই বুলেটটা 0 থেকে 50 ml পর্যন্ত আছে। আমি এখানে লক্ষ্য করতেছি যে এখানে 0 থেকে উপরে আমার যেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশনটা এই বুলেটের ভিতরে আছে, যেটা আননন সলিউশন, যেটার ঘনমাত্রা আমরা নির্ণয় করব। অর্থাৎ এই সলিউশনটা এখানে 0 থেকে উপরে আছে, তো এটাকে আমি একটু লেবেল করে নেব। তাহলে লেবেল করার জন্য ফলো করো, আমি একটু লেবেল করে নেব। তাহলে বুলেটের যে স্টপ ককটা আছে এটা একটু অন করে দেব এবং আমি লেবেল করে নিলাম। দেখো এখন 0 থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা অবস্থান করছে। তাহলে প্রথম পার্ট হচ্ছে এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের 0। এখন আমরা এই ডান হাতে কনিক্যাল ফ্লাস্ক, বাম হাত দিয়ে বুলেট ধরব। ফলো করো। ধরার নিয়মটা একটু মনে রাখতে হবে তোমাদের। এভাবে ঠিক মাঝ বরাবর এটাকে ধরতে হবে, স্টপ ককটাকে। এরপর আস্তে আস্তে আমাদের এখানে ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতে হবে। লক্ষ্য করো আমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করতেছি সোডিয়াম কার্বনেটের মধ্যে, অর্থাৎ 0.1 মোলার দ্রবণের মধ্যে। আমরা এখান থেকে এই হলুদ কালারটা অর্থাৎ ইয়েলো কালার থেকে আমরা পিঙ্ক কালারে রূপান্তরিত করব। অর্থাৎ লাস্ট 1 একটা ড্রপের মধ্যে আমাদের এই সম্পূর্ণ কালারটা পরিবর্তন হয়ে পিঙ্ক কালারে অর্থাৎ গোলাপি কালারে পরিণত হবে। একটু তোমরা যদি ঠিক ফোঁটাটার দিকে একটু লক্ষ্য করো, দেখো যেখানে ফোঁটাটা আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফোঁটার নিচে পড়তেছে, সেই জায়গায় হালকা করে পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি কালার দেখা যাচ্ছে। যখনই এরকম দেখা যাবে তখন আমরা ফোঁটার পরিমাণটা আরও স্লো করব, কারণ আমাদের লাস্ট যে কোনো একটা ফোঁটার মধ্যে আমার সম্পূর্ণ সলিউশনটা এখানে পিঙ্ক কালারে পরিণত হবে। তাহলে তোমরা লক্ষ্য করো, দেখো এখন আমি 1 ড্রপ করে যোগ করব, ইয়েলো কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেখো ইয়েলো কালার পরিবর্তন হয়ে এখন পিঙ্ক কালারে পরিণত হয়েছে, অর্থাৎ গোলাপি কালারে পরিণত হয়েছে। লাস্ট একটা ফোঁটাতে আমার এই সম্পূর্ণ ইয়েলো কালারটা পরিবর্তন হয়ে
পিঙ্ক কালারে পরিণত হয়েছে, অর্থাৎ গোলাপি কালারে পরিণত হয়েছে। এখন আমরা দ্বিতীয় পার্টটা দেখব। দ্বিতীয় পার্টের আমাকে এখানে যে শেপটা আছে, তলটা আছে, এটা সুন্দর করে আমাকে দেখতে হবে। এটা দেখার জন্য আমি একটু সামনে আমার চোখ বরাবর নেব সুন্দর করে বোঝার জন্য। আমি এখানে লক্ষ্য করতেছি যে এটা 10.1-তে আমাদের এই যে লাস্ট ওয়ান ড্রপে, অর্থাৎ 10.1-এ আমার সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গোলাপি বর্ণ ধারণ করেছে। শিক্ষার্থীরা, টাইট্রেশন ডাটা এখানে দেখো পার্ট সংখ্যা আমরা এই রোতে লিখেছি, সোডিয়াম কার্বনেটের দ্রবণে গৃহীত আয়তন, এরপর বুরেটের পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্থক্য, এরপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের গড়। লক্ষ্য করো এখানে আমরা পার্ট সংখ্যা 1-এ সোডিয়াম কার্বনেটের গৃহীত আয়তন আমরা নিয়েছিলাম 5 ml। প্রথম পার্ট আমাদের এখানে ছিল 0, দ্বিতীয় পার্ট আমরা পেয়েছি 10.1। তাহলে প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টের পার্থক্য হচ্ছে 10.1, অর্থাৎ দ্বিতীয় পার্ট সংখ্যাটা আমরা একইভাবে নির্ণয় করব। এট ফার্স্ট আমরা পিপেটের সাহায্যে সোডিয়াম কার্বনেট পরিমাপ করে নেব 5 ml। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এই দাগের থেকে উপরে হয়েছে। এটা এখন আমি আবার লেবেল করব। লেবেল করার নিয়ম হচ্ছে আমি চতুর্দিকে এই প্রিপেডটাকে ঘোরাবো এবং উপরের দিকে আমার আঙ্গুলটাকে আস্তে আস্তে একটু গ্যাপ রাখবো। ফলো করো। আমি দ্বিতীয় পার্ট সংখ্যা নির্ণয়ের জন্য প্রিপেডের সাহায্যে 5 ml সোডিয়াম কার্বনেট পরিমাপ করে নিতেছি। 5 ml সোডিয়াম কার্বনেট পরিমাপ করে নিলাম আমি। এখন এটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমি রাখবো। দেখো এখানে কিছু অবশিষ্ট আমাদের সোডিয়াম কার্বনেট এই পিপেটের মধ্যে আছে। এটাকে ঠিক বাল্বের মাঝখানে আমরা চাপ দিয়ে উপর থেকে একটু চাপ দিয়ে ধরবো। দেখো এখন ফোটায় ফোটায় যে অবশিষ্ট অংশটা আছে সেটা নিচে পড়বে। এরপর আরেকটা এনাদার প্রসেস হচ্ছে আমরা একটু হালকা যদি এখানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে একটু চাপ দিই, তাহলে অবশিষ্ট অংশটুকু আমাদের কনিক্যাল ফ্লাস্কের মধ্যে জমা হবে। এখন আমরা এর মধ্যে ইন্ডিকেটর অর্থাৎ মিথাইল অরেঞ্জ 1 থেকে 2 ড্রপ অ্যাড করব। 1 ড্রপ and 2 ড্রপ, মানে এটাকে আমরা একটু মিক্সার করে নেব। ওকে, এখন আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে বুলেটের আবারও রিডিংটা একটু দেখে নেওয়া। আমাদের প্রথম পার্ট সংখ্যার মধ্যে 0 থেকে 10.1 ছিল। এখনো আমি লক্ষ্য করতেছি যে এখানে 10.1-তেই আছে। তাহলে আমি আবার ডান হাত দিয়ে কনিক্যাল ফ্লাস্ক, বাম হাত দিয়ে বুলেট ধরবো। এরপর ফোটায় ফোটায় HCl সোডিয়াম কার্বনেটের মধ্যে যোগ করব। লক্ষ্য করো আমি HCl যোগ করতেছি ফোটায় ফোটায়। খুবই সাবধানে করতে হবে, একবারে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে আমার সঠিক রেজাল্ট আমি পাবো না। এখন আমার যেখানে এই HCl পড়তেছে ওই জায়গায় কনিক্যাল ফ্লাস্কের নিচে আমি তলানিতে দেখতে পাচ্ছি যে পিঙ্ক কালার বর্ণ ধারণ করতেছে। অর্থাৎ আমার কিছুক্ষণের মধ্যে লাস্ট যে ফোঁটা, এই লাস্ট ফোঁটাতেই সম্পূর্ণ সলিউশনটা ইয়েলো কালার থেকে পিঙ্ক কালারে রূপান্তরিত হবে, অর্থাৎ হলুদ কালার থেকে গোলাপি কালার বর্ণ ধারণ করবে। আমার সম্পূর্ণটা এখন পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ইয়েলো কালার থেকে হলুদ কালার থেকে আমার পিঙ্ক কালার গোলাপি কালারে পরিণত হয়েছে।
এখন আমরা দেখব যে এখানে দ্বিতীয় পার্ট অর্থাৎ 10.1 থেকে আমাদের কতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো আমাদের সম্পূর্ণ সলিউশনটা অর্থাৎ ইয়েলো কালার থেকে পিঙ্ক কালারে পরিণত করতে। আমি এখানে লক্ষ্য করতেছি যে 20.3 তে আমার সেকেন্ড যে পার্ট সংখ্যাটা ছিল সেটা পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা এখানে আমাদের দ্বিতীয় পার্ট সংখ্যা আমরা সোডিয়াম কার্বনেটের গৃহীত আয়তন নিয়েছি 5 ml। এখানে প্রথম পার্ট আমাদের ছিল 10.1, দ্বিতীয় পার্ট আমাদের হয়েছে 20.3। তাহলে এই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টের মধ্যে পার্থক্য হচ্ছে 10.2। শিক্ষার্থীরা এখন আমরা তৃতীয় পার্ট সংখ্যা নির্ণয় করব। ঠিক একই প্রসেসে আমরা প্রিপেডের সাহায্যে 5 ml সোডিয়াম কার্বনেট পরিমাপ করে নিব। আমার দেখো দাগের থেকে বেশি আছে, আমি একটু লেভেল করে নিতেছি। ঠিক একই প্রসেসে প্রিপেডটা একটু ঘুরে ঘুরে নেব। ওকে, এখন এটা আমি কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিব। অবশিষ্ট যে অংশটুকু আছে ঠিক বাল্বের মাঝখানে আমি এখানে চাপ দিব, দিয়ে উপর থেকে পাঞ্চ করব। দেখো এখানে ফোটা ফোটা নিচে পড়তেছে। এরপর অবশিষ্ট অংশটা আরেকটা প্রসেসে আমরা করতে পারি। ঠিক হালকাভাবে এভাবে দিলে আমাদের সোডিয়াম কার্বনেটটা সম্পূর্ণ কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ 1 থেকে 2 ড্রপ অ্যাড করব, 1 ড্রপ অ্যান্ড 2 ড্রপ। এরপর এটাকে আমরা মিক্সার করে নেব। ওকে, দেখো কালারটা চেঞ্জ হয়ে টোটালি ইয়েলো কালার হয়ে গেল। এখন আমি থার্ড পার্ট সংখ্যার জন্য আবারও বুয়েটের পার্টটা একটু আগে দেখে নেব যে আমার পার্টটা 20.3 তে আছে কিনা। 20.3 তেই আছে। আমি এখন আবারও ডান হাত দিয়ে কনিক্যাল ফ্লাক্স, বাম হাত দিয়ে বুয়েট ধরে আমি ফোটায় ফোটায় এখানে HCl যোগ করব। দেখো যেখানে আমার এখানে HCl এর দ্রবণটা নিচে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে পড়তেছে, সে জায়গায় অলরেডি আমার পিঙ্ক কালারের দেখতে পাচ্ছি আমি। অর্থাৎ একটু পরেই আমরা বুঝতে পারবো যে এটা সম্পূর্ণ যে কোনো একটা লাস্ট ফোটার মধ্যে আমাদের সম্পূর্ণ সলিউশনটা পরিবর্তন হয়ে যাবে। এজন্য 1 ড্রপ অ্যাড করার পর সম্পূর্ণ মিক্সার করব। একটু সাবধানে করতে হবে। 1 ড্রপ অ্যাড করতেছি আমি এবং সম্পূর্ণ সলিউশনটাকে মিক্সড করতেছি। দেখো 1 ড্রপ করে অ্যাড করতেছি এবং আমি যেখানে ফোটাটা করতেছি ওই জায়গায় দেখতে পাচ্ছি যে পিঙ্ক কালার অর্থাৎ গোলাপি কালারে পরিণত হচ্ছে। একসময় দেখবো যে সম্পূর্ণ সলিউশনটাই আমার পিঙ্ক কালার হয়ে যাবে। লক্ষ্য করো, দেখো আমার সম্পূর্ণ সলিউশনটা পিঙ্ক কালার হয়ে গেছে। এখন শিক্ষার্থীরা এখন আমরা দেখব যে থার্ড পার্ট সংখ্যায় অর্থাৎ 23 থেকে আমার কতটুকু সলিউশন অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগলো আমাদের পিঙ্ক কালার হতে। আমি এখানে লক্ষ্য করতেছি যে আমার 30.4 এর মধ্যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ পিঙ্ক কালারে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা এখানে আমাদের তৃতীয় পার্ট সংখ্যা আমরা সোডিয়াম কার্বনেটের গৃহীত আয়তন নিয়েছি 5 ml। আমাদের প্রথম পার্ট আমাদের এখানে ছিল 20.3, দ্বিতীয় পার্ট আমাদের ছিল 30.4। তাহলে 30.4 থেকে 20.3 আমরা যদি পার্থক্য করি তাহলে এটা হবে 10.1। লক্ষ্য করো এখানে 10.1, 10.2, 10.1
আমরা যদি যোগ করি তাহলে 30.4 হবে। এই 30.4 কে 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে এটা হবে 10.13। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এখন এটা ক্যালকুলেশন করব অর্থাৎ হিসাব করব। আমাদের একটা সূত্র আমি এখানে লিখেছি 2v1s1 v2s2। এখানে আমরা s2 এর মানটা বাইর করব অর্থাৎ s2 সমান সমান 2v1s1 ডিভাইডেড বাই v2। এখানে s2 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা, v1 হচ্ছে সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন, s1 হচ্ছে সোডিয়াম কার্বনেটের দ্রবণের ঘনমাত্রা এবং v2 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের আয়তন। শিক্ষার্থীরা এখানে সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন v1 5 ml, সোডিয়াম কার্বনেটের দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের আয়তন আমরা পেয়েছি 10.13 ml এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা S2 what? এটা আমরা বাইর করব, S2 এর মানটা আমরা এখানে বাইর করব। তাহলে আমরা এখন মানগুলো এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে 2 ইনটু v1 এর মান হচ্ছে 5, s1 এর মান হচ্ছে আমাদের 0.1 এবং v2 এর মান হচ্ছে আমাদের 10.1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের রেজাল্ট হবে 0.09 মোলার। অর্থাৎ এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা আমরা পাইলাম 0.09 মোলার। শিক্ষার্থীরা আজকে যে আমরা ব্যবহারিক ক্লাসটি করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা এখন আমরা দেখব কিভাবে প্র্যাকটিক্যাল কপি লিখতে হয়। এটা হচ্ছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কপি। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল কপি প্রথম পেজ যদি আমরা ওপেন করি তাহলে আমরা লক্ষ্য করব এখানে ইন্ডেক্স আছে। তাহলে আমরা ইন্ডেক্সটা লক্ষ্য করো। প্রথমে আমরা সিরিয়াল নাম্বার, ডেট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, পেজ আমরা কন্টিনিউ করব। এখানে সাপোজ মনে করো তুমি 1 নম্বর এক্সপেরিমেন্ট লিখবে, তাহলে সিরিয়াল নাম্বার 01, এরপর ডেট, এরপর নেম অফ দ্য এক্সপেরিমেন্টের সাপোজ 1 লাইন, 2 লাইন, 3 লাইনের মধ্যে তুমি কমপ্লিট করেছো। তাহলে সেকেন্ডটা যখন তুমি আবার লিখবে তাহলে 02, একটা লাইন গ্যাপ দিয়ে 02, এরপর ডেট, এরপর নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, এরপর পেজ নাম্বার, এভাবে আমরা ইন্ডেক্সটা লিখব। ঠিক তার অপোজিট পেজ আমরা যদি ওপেন করি তাহলে লক্ষ্য করবো এখানে লেখার পেজ আমরা দেখতে পাবো। এই লেখার পেজের প্রথম পেজে আমরা কোনো কিছু লিখবো না, এখানে শুধু পেজ নাম্বার 01 লিখবো। এই লেখার পেজের ঠিক অপোজিট সাইডে লক্ষ্য করো তোমাদের হোয়াইট পেজ আছে। এই হোয়াইট পেজে আমরা ড্রয়িং অঙ্কন করব। ড্রয়িং অঙ্কন করব অবশ্যই পেন্সিল দিয়ে। এখানে ফিগার নাম 1, এরপর ড্রয়িং অঙ্কন করব, এরপর ফিগারের নাম লিখব। এরপর লক্ষ্য করো তার যে এক্সপেরিমেন্ট করব, যে এক্সপেরিমেন্টটা আমরা করব ওই এক্সপেরিমেন্টের অপোজিট সাইডে আমরা ফিগার অঙ্কন করব, এরপর লেখা শুরু করব। তাহলে লক্ষ্য করো এখানে আমরা লিখব নেম অফ দ্য এক্সপেরিমেন্টের নাম, এরপর পেজ, এরপর এক্সপেরিমেন্ট নং, এরপর ডেট, এরপর মূল তথ্য থেকে শুরু করে সাপোজ মনে করো তোমার 1 পেজ, 2 পেজ, 3 পেজ তোমার লাগলো। তাহলে এই 3 পেজের অপোজিট সাইডে আবার তুমি ড্রয়িং অঙ্কন করবে না, কারণ তুমি যদি এখানে ড্রয়িং অঙ্কন করো তাহলে ড্রয়িংটা তোমার ভালো আসবে না। তাহলে একটা পেজ স্কিপ বলতে এখানে তোমার এই পর্যন্ত লেখা হচ্ছে, এটার অপোজিটে শুধু ড্রয়িং অঙ্কন করবে না, পেজ তোমার কন্টিনিউ চলবে। এরপর এটার অপোজিট পেজে তুমি এখানে ড্রয়িং অঙ্কন করবে, ঠিক পেন্সিল দিয়ে ড্রয়িং অঙ্কন করবে। এরপর সেম নিয়মে সেকেন্ড পেজটা তুমি এভাবে, সেকেন্ড এক্সপেরিমেন্টটা তুমি এভাবে কন্টিনিউ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।